খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর প্রতিষ্ঠার ৩১ বছরে এসে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন এখন প্রায় স্থগিত। সার্কের ইতিহাসে সম্মেলন পিছিয়ে যাওয়া বা স্থগিত হওয়া নতুন নয়, কিন্তু একই দিনে ৪টি দেশের সম্মেলনে না যাবার সিদ্ধান্তটা এবারই প্রথম। বাংলাদেশ, ভারত, ভুটান, আফগানিস্তান একযোগে ঘোষণা দিয়েছে। পাকিস্তানকে ছাড়াই সড়ক, রেল, জ্বালানি এবং অন্যান্য সহযোগিতার প্রক্রিয়াও চলছে। আর ভিন্ন ভিন্ন কারণে পাকিস্তানের সাথে একাধিক দেশের সম্পর্ক ছিন্ন করার দাবি আছে রাজনৈতিক মাঠে। এই নিয়ে আজ জনতন্ত্র গণতন্ত্র আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে এখন পর্যন্ত আছেন আজকের আলোচনায় শমশের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব। আমাদের সাথে পাকিস্তান থেকে স্কাইপে যুক্ত হচ্ছেন সাংবাদিক মাসকাওয়াত আহসান, এবং ভারত থেকে ফোনে যুক্ত হচ্ছেন জয়ন্ত রায় চৌধুরী, সিনিয়র এডিটর, দ্য টেলিগ্রাফ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং যেটি বলছিলাম আসলে যে আঞ্চলিক সন্ত্রাসবাদের আশঙ্কা থেকে ভুটান এবং আফগানিস্তান সরে গেল, এবং ভারত পাকিস্তানের উত্তেজনার টানাপোড়েনে ভারত যাচ্ছে না, এবং বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপে বারবার হস্তক্ষেপের টানাপোড়েনের জের ধরেই আসলে এই সিদ্ধান্ত। কি মনে হয় যে আপনার কাছে এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কি এটা একটা বড় আঘাত তৈরি করবে, আঘাত আনবে? ধন্যবাদ। নিঃসন্দেহে সাম্প্রতিককালে বা গত 2 দিন ধরে যেসব সিদ্ধান্তের কথা আমরা শুনছি ভারত, বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানের পক্ষ থেকে, সার্কের অগ্রগতির ক্ষেত্রে নিঃসন্দেহে এটাও একটা নেতিবাচক প্রভাব তো ফেলবেই। সার্ক তো একটা বড় ধরনের হোঁচট খেতে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন যে অতীতে শীর্ষ সম্মেলন স্থগিত হয়েছে কোনো একটি দেশের কারণে বা একটি দেশ অনিচ্ছা প্রকাশ করাতে। এবার প্রথমবার যে 4টি দেশ একত্রিত হয়ে বলতে গেলে পাকিস্তানে যাওয়া নিয়ে তারা আপত্তি জানিয়েছে, অনিচ্ছা জানিয়েছে, এবং নানাবিধ কারণে। ভারত একটা কারণ দেখিয়েছে, ভুটান এবং আফগানিস্তান একটা ভিন্ন ধরনের কারণ দেখিয়েছে, এবং বাংলাদেশ তো আমরা আগেই বলেছি যে মানবতা বিরোধী অপরাধকারীদের রায় এবং রায় কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তান যেভাবে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, নগ্নভাবে হস্তক্ষেপ, শুধু পাকিস্তান সরকার নয়, পাকিস্তানের সংসদ থেকেও এই ধরনের কথা আমরা শুনে এসেছি। সে কারণে বাংলাদেশ মনে করছে যে এই পরিস্থিতিতে বা এই পরিবেশে শীর্ষ সম্মেলনে আমাদের সরকার প্রধানের উপস্থিত থাকাটা বোধহয় খুব একটা। আপনি মনে করছেন যে এটা আমাদের জন্য একটা বড় ধরনের, মানে সার্কের ক্ষেত্রে একটা বড় ধরনের হোঁচট খাওয়া ব্যাপার আসছে, কিন্তু আমাদের ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে এগুলো আসলে কি ইম্প্যাক্ট আসবে আমি সেটা আপনার কাছে আসবো পরে। আমি একটু আগে মাসকাওয়াত আহসানের সাথে সংযুক্ত হতে চাই। মাসকাওয়াত, আমি একটু জানতে চাচ্ছি যে পাকিস্তানের প্রতিক্রিয়া কি? পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই সার্ক শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়া সম্পর্কে বলেছেন যে ভারত নিয়মিতভাবেই পাকিস্তান সার্ক যখন আয়োজিত হয় তখন আমরা মাসকাওয়াতের বক্তব্য শুনতে পাচ্ছি না। মাসকাওয়াত, আপনি যদি আবার একটু রিপিট করতেন, আমরা প্রথম থেকে শুনতে পাইনি আসলে। যান্ত্রিক গরজ হচ্ছে বোধহয়। কথা কি এখন পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, ভেঙে ভেঙে যাচ্ছে, তারপর শুনতে পাচ্ছি কিছুটা। আমার মনে হয় আবার সংযুক্ত করে আমাকে। না, এখন শুনতে পাচ্ছি মাসকাওয়াত, আপনি বলুন। হ্যাঁ, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে সার্ক সম্মেলন যখনই পাকিস্তানে করতে যায় এরকম একটি রাজনৈতিক স্তরে এবং প্রচারণা। আমার মনে হয় মাসকাওয়াত, আমরা আপনার সাথে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করি, কারণ লাইনটি আসলে ভেঙে যাচ্ছে। আমি অনুরোধ করবো আমাদের প্রযোজকদেরকে যে আবার মাসকাওয়াতের সাথে স্কাইপে কানেক্ট হতে। আমি ততক্ষণে ভারত থেকে জয়ন্ত রায় চৌধুরী, আপনি যদি আমার সাথে ফোনে সংযুক্ত থাকেন এবং আমার কথা যদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভারতের ক্ষেত্রে আমরা
অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে ভারত থেকে বলা হয়েছে, আপনাদের বক্তব্য বিবৃতিগুলো এসছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনা ব্রিগেডে হামলার ব্যাপারে আপনারা বক্তব্য দিয়েছেন এবং তারপরে উত্তেজনার টানা পড়েন, এবং এটাও দেখলাম যে গতকাল এবং আজ ভোরেও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আবার ভারত অ্যাটাক করেছে, আক্রমণ চালিয়েছে। ভারতের বক্তব্য কি আসলে? না, ভারত বরাবরই এই একই কথা বলে এসছে যে কথাবার্তা এবং টেরোরিজম একসঙ্গে চলতে পারে না। এটা 26/11/2008 যে মুম্বাইয়ের উপরে আক্রমণ হয়েছিল তারপর থেকেই ভারতের স্ট্যান্ড লেগেছে। সার্ক সম্মেলনে গেছে ভারত নিশ্চয়ই, কিন্তু এবার ভারত মনে করছে যে এটা একটু বেশি হয়ে গেছে। পাঠানকোট কিছু মাস কিছু সপ্তাহ আগেই পাঠানকোটের উপরে আক্রমণ, তারপরে এই হালে উড়ির উপরে আক্রমণ 17 সেপ্টেম্বর একটু বাড়াবাড়ি হয়ে গেছে, এবং সেই জন্য ভারত নিজের তরফ থেকে চাইছিল না যে এই সম্মেলনে সে যাক। আফগানিস্তানের নিজের কারণ ছিল, আফগানিস্তানেরও এই দাবি যে পাকিস্তান থেকে হামলাবাররা সারাক্ষণই আফগানিস্তানে আক্রমণ করছে। এই দুটি কারণের জন্য হচ্ছে। আজকে আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা রিটারেটরি স্ট্রাইক। সকালে কালকে রাত্রিরে ইন্ডিয়ান আর্মি কিছু প্যারা কমান্ডোজরা এটা করেছে। টেরর ক্যাম্পস যেখান থেকে লঞ্চ প্যাড, যেখান থেকে টেররিস্টরা ফিদাইন টেররিস্টরা ভারতবর্ষে ঢোকে, সেই লঞ্চ প্যাড গুলোকে তারা ধ্বংস করে এসছে, করে 2-3 কিলোমিটারের মধ্যে বর্ডারের দিকে। তো এই আক্রমণ এরও একটা পরিস্থিতিতে ন্যাচারালি কোন রকমের সম্মেলন বা কোন রকমের মিটিং হওয়া একটু মুশকিল। আমি একটু জয়ন্তরা যেটা জানতে চাচ্ছি যে ভারতের এই পাল্টা আক্রমণে কোন রকম আবার সরাসরি যুদ্ধ বেঁধে যাবার কোনো আশঙ্কা আছে কিনা? না, আমার মনে হয় না কোন রকমের সরাসরি যুদ্ধ বেঁধে যাবার কোনো আশঙ্কা আছে। কারণ পাকিস্তান যেটা বরাবর করে আসতো সেটা এক রকমের নিউক্লিয়ার ব্ল্যাকমেল, যে একটা টেরর স্ট্রাইক হলো কিন্তু তার রিটালিয়েটলি কিছু হলে পরে তারা সারাক্ষণই বলতো যে আমরা একটা নিউক্লিয়ার ওয়ার হয়ে যেতে পারে। তো ভারতবর্ষ এবার তার ব্লাফটাকে কল করেছে, এটা লো ইন্টেন্সিটি স্ট্রাইক করে বেসিক্যালি ফিদাইন ক্যাম্পস গুলোকেই অ্যাটাক করেছে। পাকিস্তানি কোনো আর্মির ফরমেশনকে অ্যাটাক করেনি। ফিদাইন ক্যাম্পে যদি কোনো পাকিস্তানি আর্মির সৈনিক থেকে থাকে তারা হয়তো আক্রান্ত হয়েছে, যা পাকিস্তান বলছে তাতে 2 জন তাদের সৈনিক মারা গেছে। তো তাহলে 2 জন, খুব বেশি পাকিস্তানি সৈনিক নিশ্চয়ই সেখানে ছিল না। ভারতবর্ষ খুব সিলেক্টিভলি এটা সিলেক্ট করা হয়েছে, যা আমরা জানতে পারছি যে ভারতবর্ষ অনেকদিন ধরেই এটা নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, করে ঠিক গবেষণা করে চিন্তা ভাবনা করে আক্রমণটা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় না এটা হঠাৎ করে কোনো জিনিস নয়। এটা বেশ কয়েকদিন ধরে ভারতবর্ষ স্টাডি করে করেছে, এবং এটা নিয়ে বিশ্বে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে যে পাকিস্তান এসকেলেট করবে না, এবং পাকিস্তান যা মনে হচ্ছে যা রেসপন্স, তাতে কোনো এসকেলেশনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাকিস্তানের দুটো জিনিস হয়েছে। 1 নম্বর, পাকিস্তান আর্মি ডেনাই করেছে যে কিছু হয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত যদি আরো কিছু করে তাহলে পরে তারা রিটালিয়েটরি কিছু করতে পারে। আমি সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম জয়ন্ত রায়, ভারতের এই পাল্টা আক্রমণ, পাকিস্তান তো আবারও একটা পাল্টা আক্রমণে যাবে, সেটার জন্য ভারত কি প্রস্তুত? আমার মনে হয় না পাকিস্তান পাল্টা আক্রমণে যাবে, কারণ করলে পরে পাকিস্তানের ক্ষতি বেশি। এসকেলেশন হলে পরে কনভেনশনাল যেটাকে বলে কনভেনশনাল ওয়ারফেয়ার, সেখানে পাকিস্তানের ক্ষতি বেশি, কারণ পাকিস্তানের প্রিপারেডনেস অতটা নয়। পাকিস্তান, আপনি মনে রাখবেন যে পাকিস্তানের ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ অনেক কম, পাকিস্তানে খরচা অনেক বেশি। একটা বুলেট তৈরি করতে ভারতবর্ষ যা খরচা লাগে, পাকিস্তানের সেই খরচটা আরো দ্বিগুণ হয়ে যায়। আমি আপনার সাথে জয়ন্ত রায়চৌধুরী, আপনার সাথে আবারও, আপনি আমাদের সাথে থাকুন, ফোনটি কাটবেন না, আমাদের সাথে আলোচনায় আপনি আছেন পুরোটা সময় জুড়ে। মাসকাভাত হাসানের সাথে আমরা বোধহয় আবারও সংযুক্ত হতে পেরেছি। মাসকাভাত, আপনি যেটি বলছিলেন যে পাকিস্তানের প্রতিক্রিয়ার ব্যাপারে। আমার কথা কি এখন পরিষ্কার শোনা যাচ্ছে? একদম স্পষ্ট। আচ্ছা, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এটা কোনো অবাক হওয়ার মতো ব্যাপার ছিল না বলেই মনে হচ্ছে তাদের বিবৃতি দেখে, কারণ তারা স্পষ্ট উল্লেখ করেছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেদিক থেকে আন্তর্জাতিক মহলের মনোযোগ সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই পাকিস্তানের সঙ্গে এরকম একটি চাপানোতর এবং সৃষ্টি করেছে, এবং তারই ধারাবাহিকতায় স্তরে
এবং মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়ে তারা সার্ক সম্মেলনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত বাতিল করেছে এবং এটা মোটামুটি পাকিস্তান জানত যে ভারত আসবে না এই সম্মেলনে। আরো এর আগে যখনই পাকিস্তান এরকম সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করা হয় তখন ভারত নিজের মাসকাত, আমি যতটুকু বুঝতে পারছি, সব আবার ভেঙে যাচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি বলছেন যে পাকিস্তান আসলে এই বিষয়টা এক্সপেক্টেড ছিল এবং দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এই দেশগুলো এটা করছে বলে পাকিস্তান মনে করছে, এটা কি বলতে চাইছেন? এটাই আচ্ছা, যেটি বলছিলেন জয়ন্ত রায়চৌধুরী যে ভারতের এই পাল্টা আক্রমণ এবং ভারত, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে পাকিস্তানের কাছ থেকে তারা আবারও কোনো পাল্টা আক্রমণ আশা করছে কিনা এবং ভারতের জন্য প্রস্তুত আছে কিনা। উনি বললেন যে ভারত মনে করে না যে পাকিস্তান আবার কোনো পাল্টা আক্রমণ করবে। আপনার কি ধারণা? আপনি তো পাকিস্তানে আছেন। আসলে এই যুদ্ধের কোনো বাস্তবিক পরিস্থিতি নেই এবং ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে এটি ছিল একটি মাত্র সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে চেষ্টা করা হয়েছে যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে যে সন্ত্রাসীরা রয়েছে তাদের 6টি ক্যাম্পে হামলা চালিয়ে 35 জনকে মতো হত্যা করা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিকে। অথচ পাকিস্তান বলা হচ্ছে যে এটা একটা যেটি এই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখে তার কাছ থেকে হচ্ছে এবং তার ভারত এবং ভারত নিয়ে তাকে বলতে যুদ্ধ রয়েছে। আরেকটি বিষয় এটা যে আমরা পাকিস্তানের মিডিয়া লক্ষ্য করছি সেটা হচ্ছে যে জামাত ইসলামের চেষ্টা করছে মনে হয় না তারা। আমি মাসকাবাত আপনার কাছে আবারও আসবো। জয়ন্ত রায়চৌধুরী, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমাদের সাথে একটু পরে একজন অতিথি যুক্ত হবেন, আমি সেখানে আসবো। জয়ন্ত রায়চৌধুরী, বরং আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাচ্ছি। এই যে আবারও ভারত পাকিস্তানের, সবসময় ভারত পাকিস্তানের বিরোধ ছিল এবং টানাপোড়েন এবং একসাথে 4টা দেশের সার্ক সম্মেলনে যাওয়াটা স্থগিত হওয়া, আপনার কি মনে হয় যে আঞ্চলিক সহযোগিতার ব্যাপারটা যেটা আমরা সবসময় বলে এসেছিলাম, আসলে সেই বিষয়ে কোনো রকম আঘাত আসলো কিনা, কোনো রকম সংকটের মধ্যে পড়লো কিনা? আমাদের এখানে শমশের মোবিন চৌধুরী আছেন, সাবেক পররাষ্ট্র সচিব, তিনি বললেন যে সার্ক আসলে এবার একটা বড় ধরনের হোঁচট খেতে যাচ্ছে, কি বলবেন? জয়ন্ত রায়চৌধুরী। সার্ক নমস্কার, জন্মাবার সাথে সাথে সার্কের মানে সত্যি কথা বলতে খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট কিছু করতে পারেনি, মেইনলি যে কোনো কারণেই আপনি ধরুন। কিন্তু সার্কের ভিতরে যে কোনো আমাদের সাব রিজনাল কানেক্টিভিটি বা সাব রিজনাল যে ইকোনমিক কোঅপারেশন সেটা অনেক উন্নত হয়েছে। আপনি যদি BBIN দেখেন বা বিমস্টেক দেখেন, এগুলো অনেক উন্নত হয়েছে। ভারত এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে যে ফ্রি ট্রেড ট্রিটি হয়েছে তাতে দুপক্ষেরই ব্যবসা অনেক বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। বাংলাদেশের এবং ভারতবর্ষের মধ্যে বাণিজ্য অনেক বেড়েছে। কানেক্টিভিটি বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে হিউজলি ইনক্রিজ করেছে। থাইল্যান্ড এবং আমরা যে বিমস্টেকের কথা বলছি সেটাতেও আগের মাসেই মিটিং আছে সেটা নিয়ে, তো সেটাও অগ্রসর হচ্ছে। মানে ব্যাপারটা জয়ন্ত রায়চৌধুরী, যে ব্যাপারটা এরকম যে পাকিস্তানের কারণে অন্যান্য দেশের সাথে সহযোগিতা কোনো রকম ব্যাহত হবে না, আমার তাই মনে হচ্ছে যে সার্ক হ্যাজ বিকাম আ স্টিল বন্ড, কিন্তু সার্কের যে স্পিরিটটা সেটা বাকি সাব রিজনাল গ্রুপিংস এর মধ্যে এখনো জীবিত আছে এবং খুবই উন্নত হচ্ছে। সেটাই এইদিকেই এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের সহযোগিতা, আমি আপনার কাছে আসছি, আবারও আসছি। জি, আপনার কাছে একটু শমশের মোবিন চৌধুরী, আমাদের সাবেক পররাষ্ট্র সচিব, একটি প্রশ্ন করতে চাইছেন। তার আগে আমি একটু ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মাসুদ আজিজ, সাবেক মিনিস্টার পলিটিক্যাল, নিউ দিল্লি এবং ডেপুটি হাই কমিশনার, ইসলামাবাদ। আমি আপনার কাছে আসবো, তার আগে শমশের মোবিন চৌধুরী বোধহয় জয়ন্ত রায়চৌধুরীকে একটু প্রশ্ন করতে চাইছেন। জয়ন্ত রায়চৌধুরী, শুনুন। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছিলাম যে সার্ক যখন এই যাত্রা শুরু করে 1980 দশকে উদ্যোগটা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে এবং পরে 85-তে ঢাকায় প্রথম শীর্ষ সম্মেলন হয়। তখন ভারতের
শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু সার্কের কি ধরনের সুযোগ সুবিধা এবং কি ধরনের অসুবিধা থাকতে পারে সেটা সবকিছু মাথায় রেখেই নিশ্চয়ই সকলে ঐক্যমতে এসেছিলেন যে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে আমরা দেখছি যে যতটুর মানে আনুষ্ঠানিকতা যেটা সেই ক্ষেত্রেই অনেক বাধা বিপত্তি এসছে, কিন্তু সহযোগিতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব একটা ঘাটতি ঘটেছে। কারণ দেখেন এই যে ভারত যে এখন বাংলাদেশকে শুল্কমুক্ত পণ্যের ভারতের বাজারে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে, এটা কিন্তু সাউথ এশিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অধীনে, এবং সেটা কিন্তু সার্কের অধীনেই করা হয়েছিল। এক, দ্বিতীয়ত যে বাংলাদেশ এবং ভারত দুই দেশই সময় সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের আমরা শিকার হয়ে থাকি, বিশেষ করে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, এবং সার্কের অধীনে একটা পূর্বাভাস কেন্দ্র যেটা বাংলাদেশে অবস্থিত, সেটা অমূল্য অবদান রেখেছে বাংলাদেশ এবং ভারতকে এটা আগাম। সেটাই উনি বলছিলেন যে স্পিরিটটা নষ্ট হবে না। আমি বলছি যে আমি এখন জানতে চাচ্ছি যে জয়ন্ত রায় বলতে পারবেন কিনা এই মুহূর্তে বা কোনো সময় পরে, যে পরিস্থিতির কি ধরনের পরিবর্তন হলে ভারতের সরকার মনে করতে পারে যে শীর্ষ সম্মেলন হওয়া এখন সম্ভব ইসলামাবাদে। জয়ন্ত রায় চৌধুরী। না, চৌধুরী সাহেব যেটা বলেছেন ঠিকই, বাংলাদেশের উদ্যোগ ছিল সার্ক এবং ভারতবর্ষ সেটাকে গ্রহণ করেছিল, কারণ এটা খুবই ভালো একটা কনসেপ্ট এবং আইডিয়া। আগের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বলেছিলেন, এক সময় বলেছিলেন যে এরকম হওয়া উচিত যে দিল্লির থেকে আমি উঠলাম, লাহোরে ব্রেকফাস্ট করব এবং লাঞ্চ করব আমি গিয়ে কাবুলে। সেটাই আমরা চেয়েছিলাম যে এরকমই একটা ট্রানজিট করিডোর হোক, এরকমই আমাদের সঙ্গে বন্ধুত্ব হোক, এবং সেটা হয়তো একদিন হবেও। হয়তো একদিন দেখবেন সার্কের একটা কমন কারেন্সি হয়েছে, অনেক দিক দিয়ে আমরা হয়তো। কিন্তু জয়ন্ত রায় চৌধুরী, আমাদের এখানে যদিও এই মুহূর্তে আমার মনে হয় না আপনি বলছেন যে সেটা একদিন হবে, কিন্তু যতক্ষণ না একটু সিচুয়েশন শিথিল হচ্ছে, যতক্ষণ না দেখছি আমরা যে কিছুটা অ্যাটমসফিয়ার ইমপ্রুভ করেছে, ততক্ষণ আমার মনে হয় না শীর্ষ সম্মেলন হয়ে উঠতে পারবে। আমি আসবো আপনাদের সবার কাছে, মাসুদ আজিজ আমি আপনার কাছেও আসবো, কিন্তু ওনারা বলছেন যে সার্কের স্পিরিটটা নষ্ট হবে না, বা অন্যান্য দেশের সাথে সহযোগিতার স্পিরিটটা নষ্ট হবে না, বা হয়তো ভবিষ্যতে একদিন হবে। কিন্তু গত 31 বছরে আসলে সার্ক কতটা অ্যাক্টিভ ছিল? গত মানে ফরমেশনের পর, সার্ক সৃষ্টি হওয়ার পর থেকে সার্ক যথেষ্ট অ্যাক্টিভ ছিল আমি মনে করি। যেরকম আমরা দেখি যে একটা ফুড রিজার্ভ ব্যাংক এস্টাবলিশড হয়েছে, একটা কানেক্টিভিটির জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু কানেক্টিভিটিটা শুধু নেপাল ভুটানকে নিয়ে করলে হবে না, এটাকে নিয়ে যেতে হবে, যোগ করতে হবে এর সাথে সিঙ্গাপুর, এর সাথে যোগ করতে হবে চায়না এবং জাপান, তাহলে সেটা মিনিংফুল হবে। আমি মনে করি যে পিরিয়ডিসিটিটা নষ্ট হয়ে গেছে সার্কের, যেটা এখন 85 সাল 16 আর আজকে হলো 15, 32 বছরে হওয়ার কথা ছিল 32টা অ্যাকর্ডিং টু সার্ক চার্টার, সার্কের সনদ অনুযায়ী, কিন্তু হয়েছে 19টি। 18টা 19টা মানে সম্মেলন হওয়ার কথা ছিল, স্থগিত হয়ে গেল। তা আমি মনে করি যে এই যে পারদটা বাড়ানো হলো আজকে উড়ি পুঞ্চ এলাকায় একটু, এবং ভারত আবার পাল্টা আক্রমণ করলো। আমি এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক বলা যায়, পারসুট, ম্যাক্সিমাম বলে হট পারসুট। এটাকে একটা লো ইন্টেন্সিটি ওয়ারও আমি বলবো না, লো ইন্টেন্সিটি ওয়ার আগে হচ্ছে। আপনি দেখেন, কিন্তু জয়ন্ত রায় চৌধুরী আমাদেরকে বলছিলেন যে এটা খুব প্ল্যান প্রোগ্রাম করে চিন্তা ভাবনা গবেষণা করেই করা হয়েছে। এটা করা হয়েছে ভারত, তারপর পাকিস্তানের উপরে ওই যে আইয়ুব খানার এর মধ্যে এগ্রিমেন্টটা হয়েছিল সিন্ধু অববাহিকার, সেটার উপরে চাপ দিতে পারে যে আমরা আমাদের রাইটটা এক্সারসাইজ করলাম যে আমি তোমাদেরকে পানি দিব না, ছাড়বো না, যতক্ষণ না তোমরা ইনফিল্ট্রেটর পাঠানো বন্ধ করো। তা আমার মনে হয় এগুলির একটা সুরাহা হয়ে যাবে যদি রাজনৈতিক ইয়েতে নিজেদের স্বার্থের খাতিরে। কারণ আজকাল যে দেখেন আপনি যেটা বলেছিলাম যে একটা যদি কনভেনশনাল ওয়ারে যদি কোনো দেশ হেরে যাওয়ার উপক্রম হয়, দুটা পরমাণু সমৃদ্ধ অস্ত্র সমৃদ্ধ এবং ডেলিভারি সিস্টেম সহ দেশ, তারা তো বসে থাকবে না, নিজের
আপনি মনে করছেন যে সুরাহা হয়ে যাবে, কিন্তু অনেকগুলো বিষয় আছে যেটি পাকিস্তানের সাথে আমাদের নিজস্ব সমস্যাও আছে। একটা বিরতি নিয়ে আমি আবারও আপনাদের সাথে আলোচনায় আসি, এবং জয়ন্ত রায়চৌধুরী এবং মাসকাওয়াত হাসান আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমি জানি না পাকিস্তান থেকে সাংবাদিক মাসকাওয়াত হাসান আমাদের সাথে স্কাইপে আবারও এখন আছেন কিনা। মাসকাওয়াত, শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি একই রকম সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি, এবার আমরা শুনতে পাচ্ছি এইটুকু যে আসার কথা। যেটি বলা হচ্ছিল, আমাদের এখানে যারা অতিথি আছেন, মাসুদ আজিজ আছেন এবং শমশের মোবিন চৌধুরী, তারা বলছিলেন যে, এবং জয়ন্ত রায় চৌধুরীও আশা প্রকাশ করলেন ভারত থেকে যে একদিন না একদিন হয়তো স্যার মানে এই স্পিরিটটা কাজ করবে। কিন্তু একটা সমালোচনা রয়েই গেছে যে গত 31 বছরে আসলে সার্কের কতটা অ্যাক্টিভ হয়েছে, যদি ওনারা বলছেন যে ভালো কাজ করেছে। পাকিস্তান এখন কি করতে যাচ্ছে, বা আমরা আপনার কথা তখন স্পষ্ট করে শুনতে পাইনি, স্যার কতটা অ্যাক্টিভ হয়েছে বলে আপনার ধারণা, এবং পাকিস্তানের এই পর্যায়ে অ্যাক্টিভিটি আসলে কি হতে যাচ্ছে? আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে স্যার গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে, এবং একটি সংস্থা হিসেবে বাণিজ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যে বিনিময়, সে সমস্ত ক্ষেত্রে সংগঠন হিসেবে যথেষ্ট ইতিবাচক ফলাফল রয়েছে। কিন্তু একটি আঞ্চলিক জোটের মূল উদ্দেশ্য থাকে যে আঞ্চলিক সম্পর্কগুলোকে ধরে রাখা। সেই স্যার কেবলমাত্র একটি রাবার স্ট্যাম্প সংগঠন হিসেবে হয়ে গেছে বা কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, এমনটা মনে হয় বর্তমান বাস্তবতায়। কারণ ভারত পাকিস্তানের মতো চির বৈরী দুটি রাষ্ট্রকে যদি টেবিলে এই সাহায্যের মাধ্যমে নিয়ে আসা না যায়, তাহলে প্রাসঙ্গিকতা আসলেই প্রশ্ন হয়। এবং শ্রীলঙ্কা ও নেপালও কিন্তু এখানে তাদের নিরাশ প্রকাশ করেছে যে যতটা প্রত্যাশা করেছিল ততটা কাছ থেকে পাওয়া যায়নি। তবে যে বিষয়টি আগে লক্ষ্য করা গেছে যে ভারতে যখন ডক্টর মনমোহন রায় দূরদর্শী প্রধানমন্ত্রী, আমরা চেষ্টা করি আপনার সাথে ফোনে যুক্ত হতে, স্কাইপে যেটি হচ্ছে যে শব্দ ভেঙে যাচ্ছে। আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি বলছেন যে এই জাতীয় জোটগুলো আসলে আঞ্চলিক সহযোগিতার ব্যাপার, সেই আঞ্চলিক সহযোগিতাটা আসলে কতটুকু অ্যাক্টিভ হচ্ছে সেই বিষয়টা আপনি বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে, কিন্তু আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে আপনি আঙ্গুল তুলেছেন। আমি চেষ্টা করছি আপনার সাথে ফোনে যুক্ত হতে, আপনি স্কাইপের লাইনটা কেটেন না, কিন্তু ফোনেও একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। আমি একটু জয়ন্ত রায়চৌধুরী আপনার কাছে যেতে চাই। আমরা গণমাধ্যমে শুনলাম যে নেপাল একটা বিকল্প, ইসলামাবাদের বিকল্প অবস্থান খোঁজার চেষ্টা করছে, জায়গা খোঁজার চেষ্টা করছে। তাহলে কি ভারত আসলে যাবে? আমার মনে হয় সিচুয়েশনটা একটু নর্মাল হয়ে নিশ্চয়ই যাবে, কারণ নেপাল বাংলাদেশ দুজনেই ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু। সার্কের বেশিরভাগ দেশই ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তানের সঙ্গে কোনো শত্রুতা নেই। এটা একটা সাময়িক একটা টেনশনের ব্যাপার, যেটা অবশ্যই কেটে যাবে এবং নিশ্চয়ই সার্কের শীর্ষ বৈঠক হবে। হয়তো এক্ষুনি হবে না, হয়তো কিছু মাস পরে হবে, কিন্তু হবে নিশ্চয়ই। অন্য জায়গা অন্য স্থানে হতে পারে হয়তো যে পাকিস্তানই হলো। যদি টেনশন কমে যায় তাহলে এমন কোনো কারণ নেই যে পাকিস্তান একেবারে পারিয়া স্ট্রেট হয়ে যাবে। সেরকম কোনো উদ্যোগ ভারতবর্ষ নেয়নি। ভারতবর্ষ এইটুকুই উদ্যোগ নিয়েছে যে পাকিস্তান যদি জঙ্গিবাদ থেকে না হটে, তাহলে তার বিরুদ্ধে তা কি পথ নিতে পারে, পন্থা নিতে পারে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছে। পাকিস্তান তো একভাবে যদি চিন্তা করেন, ভারত পাকিস্তান বাংলাদেশ একই মায়ের পেটের প্রজন্ম। আমি যেটা জানতে চাচ্ছিলাম, হয়তো মাসকাওয়াত হাসান যদি শুনতে পারেন উনিও বলতে পারবেন, যে ঠিক আছে ভারতের তরফ থেকে আপনি যে আশাবাদের কথা বললেন, অত্যন্ত আমরা খুশি হলাম শুনে যে আপনি আশাবাদী এই ব্যাপারে, যে এখন এই মুহূর্তে না হলে
হয়তো বেশি অতিরিক্ত বিলম্ব হয়তো হবে না, কিন্তু এখানে বাংলাদেশের যে বিষয়টা, বাংলাদেশ যে ইস্যুর ভিত্তিতে এবার যে অবস্থানটা নিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে পাকিস্তানের হস্তক্ষেপ, সেটা হয়তো মাসকাবাদ এহসান হয়তো আরো ভালো বলতে পারবেন যে এই ব্যাপারে পাকিস্তানের কোনো পরিবর্তন আসবে কিনা, তারা উপলব্ধি করবে কিনা যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তান হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, ভারত না হলে পাকিস্তানের সাথে এই যে সাম্প্রতিক ও টানাপোড়া বা এই একটা সামরিক সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে, সেটা থেকে হয়তো সরে আসতে পারে, কিন্তু বাংলাদেশের যে উদ্বেগটা বা যে প্রশ্নটা বাংলাদেশ তুলেছে, এই ক্ষেত্রে পাকিস্তান কি অবস্থান নেবে এক। দ্বিতীয়ত আরেকটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, 2002 সালে যখন কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল, দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলন বোধহয়, সেখানে কিন্তু ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল যে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট সামরিক জেনারেল পারভেজ মুশারফ উনি আসবেন কিনা। আর ভারতের তখন প্রধানমন্ত্রী আতুল বিহারী বাজপেয়ী সাহেব, তো শেষ পর্যন্ত মুশারফ সাহেব আসলেন এবং এসে উনি শীর্ষ সম্মেলনে যে বক্তব্য দেন, তখন কিন্তু পাকিস্তানের সাথে ভারতের প্রচুর অস্থিরতা, হয়তো এই এখন যে অবস্থা সেটা না, বাট এর কাছাকাছি একটা অবস্থা ছিল। তো পারভেজ মুশারফ সাহেব ওনার বক্তব্য শেষ করে খুব একটা চাঞ্চল্যকর একটা পদক্ষেপ নেন। উনি স্টেজে মাঝখানে হঠাৎ ঘুরে যারা বাজপেয়ীর দিকে তাকিয়ে বললেন যে মিস্টার প্রাইম মিনিস্টার, আই এম অফারিং মাই হ্যান্ড অফ ফ্রেন্ডশিপ, প্লিজ টেক ইট। আমি আমার বন্ধুত্বের হাত বাড়াচ্ছি, আপনি এটা গ্রহণ করুন। এবং সেই মঞ্চে অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী অত্যন্ত অভিজ্ঞ এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পারভেজ প্রসঙ্গে করমর্দন করলেন এবং সেই অনুষ্ঠানের 1 ঘন্টা পর ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট একটা আলাদা বৈঠকে বসেন এবং যে বিষয়টা নিয়ে তাদের টানাপোড়েনটা ছিল সেটার ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হয় না। কিন্তু আমি বলতে চাচ্ছি এখানে, যেটা হয়তো করাচি থেকে মাস্তাকার সাহেব আরো পরিষ্কার বলতে পারবেন, যে পারভেজ মোশাররফ সামরিক শাসক হিসাবে কি সেই অবস্থানে থাকাটা কোনো ওনার সুবিধা ছিল? এখন কিন্তু একজন রাজনৈতিক প্রধানমন্ত্রী, ওনার কি সেখানে কোনো বাধা আছে কিনা, যেটা আপনি বুঝতে পারছেন কি ইঙ্গিত করছি, যে সামরিক রাষ্ট্রপ্রধান হওয়াতে পারভেজ মোশাররফের পক্ষে এত এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার সুযোগ হয়েছিল কিনা, এই বিষয়টা যদি আপনি পরিষ্কার করতে পারেন। শুনতে পেরেছেন না আশা করি। আমি শুনতে পেয়েছি। এখানে একটি বিষয় উল্লেখ্য যে নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং আমরা সময় সময় দেখেছি যে পাকিস্তানের বিপদ আপদে নওয়াজ শরীফের পাশে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন, সমবেদনা প্রকাশ করেছেন। কাজেই রাজনৈতিক স্তরে একটি সুসম্পর্কের বাতাবরণ ছিল, কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে সম্পর্ক বৈরী হয়ে দাঁড়িয়েছে। এখানে স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণে নওয়াজ শরীফের কতটা ক্ষমতা রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ, কারণ আপনি জানেন যে সন্ত্রাসবাদ বিরোধী যে সেনা অভিযান চলছে, এর কারণে পাকিস্তানের ড্রাইভিং সিটে বলা যায় সেনাবাহিনী, এবং নওয়াজ শরীফ সেই কারণেই হয়তো বা সেনাবাহিনীর কথার দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে এবং উনি ব্যক্তিগত স্তরে যে রাজনৈতিক বোঝাপড়াটা হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে করতে পারতেন সেটি সম্ভব হচ্ছে না। তবে ভারত এবং পাকিস্তানের নাগরিক সমাজের মধ্যেও যে সম্পর্ক আছে তাতে করে মনে হয় যে এরকম একটি পরিস্থিতিতে তারাও হস্তক্ষেপ করবে। এবং এখানে নরেন্দ্র মোদীও একজন অভিজ্ঞ রাজনীতিক, তার কিন্তু একটি বক্তৃতা আপনাদের মনে আছে কিনা, 2 দিন আগেই উনি বলেছিলেন যে ভারত পাকিস্তান এরকম অস্ত্রের যুদ্ধ করে লাভ নেই, যুদ্ধ করতে হবে দারিদ্র্যের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে বা কর্মসংস্থানহীনতার বিরুদ্ধে। এরকম ইতিবাচক কথা যিনি বলতে পারেন, সেই ক্ষেত্রে হয়তোবা পাকিস্তান যদি সামান্য ইতিবাচকতা দেখাতে পারে তাহলে এই পরিস্থিতির অবসান ঘটতেও পারে। আরেকটি প্রশ্ন করেছিলেন উনি বাংলাদেশের ক্ষেত্রে। না, বাংলাদেশ যে কারণে বাংলাদেশ বলছে যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করে যাচ্ছে, পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সংসদ বিশেষ করে মানবতা বিরোধী
ক্ষেত্রে বিচারের যাদের রায়গুলো শুরু হওয়ার যুদ্ধাপরাধীদের পর যে থেকে। বিচার প্রক্রিয়া হচ্ছে এবং যে রায়গুলো দেওয়া হয়েছে এবং রায় কার্যকর করা হয়েছে, সেখানে পাকিস্তানের পক্ষ থেকে বারবার আপত্তি জানানো হচ্ছে, বৈরী মন্তব্য প্রকাশ করা হচ্ছে। সেখান থেকে পাকিস্তান সরে আসতে পারবে কিনা? আমি এখানে একটু বলতে চাই, সেখান থেকে দুটো পয়েন্ট পাকিস্তানের করতে চাই। পক্ষে আচ্ছা, ঠিক আছে। জি মাসকাবাত আপনি বলুন, তারপর আমি মাসুদ আজিজের কাছে যাব। হ্যাঁ, আসলে যেটা হয়েছে যে যেহেতু ক্ষমতায় এখন রয়েছে নওয়াজ শরীফ আর মুসলিম লীগ নওয়াজ গ্রুপ, এবং এর সঙ্গে আপনি জানেন যে জামাতে ইসলামের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং মুসলিম লীগ নওয়াজের কিছু কিছু নেতা, বিশেষ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার, এরা অস্বীকার প্রবণতায় ভোগেন, এবং যে কারণে দেখা গেছে যে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে তারা অনভিপ্রেত কথাবার্তা বলেছে, তারা সংসদে বিল পাস করেছে, তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানোর চেষ্টা করেছে। এবং এটি আসলে সেই 71 সালে যারা বাংলাদেশে গণহত্যায় সামিল হয়েছিল, সেই চিন্তাধারার যে রাজনীতি, তারই ধারাবাহিকতার একটি সরকার এবং তার সমর্থক জামাতের কার্যক্রম। সেই ক্ষেত্রে এরকম একটি কট্টরপন্থী বা দক্ষিণপন্থী সরকার থাকা অবস্থায় পাকিস্তানের পক্ষে রাজনৈতিক শুদ্ধতা বাংলাদেশের ক্ষেত্রে ফিরিয়ে আনা খুব একটা সম্ভব নয় বলে বিগত ঘটনাবলীতে মনে হয়েছে। মাসুদ আজিজ। আমি আমাদের পররাষ্ট্র সচিব জনাব শামসুল মুবিনের ইয়ে যে উনি আলোচনা করলেন, তার প্রেক্ষিতে আমি দুটো পয়েন্ট এড করতে চাই। আমার যদি স্মৃতিভ্রম না হয়ে থাকে, পাকিস্তানের সংবিধানে কিন্তু লিপিবদ্ধ করা আছে যে কাশ্মীরের স্বাধীনতাকামীদেরকে তারা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে। কাজেই এটা গেল একটা পয়েন্ট। আপনি যেরকম দেখেন অরুন্ধতী রয় বলেছে, অরুন্ধতী রয় বলেছে কাশ্মীরিদের স্বাধীনতাই হচ্ছে একমাত্র সমস্যার এই সমাধানের পথ। উনি যেটা বললেন সেটা খুব সম্ভব পোস্ট কার্গিল, মানে কার্গিল উত্তর যে যুদ্ধ হয়েছিল, প্রায় 2000 ভারতীয় সৈন্য মারা গেছে, সেটার দিকে উনি ইঙ্গিত দিচ্ছিলেন। হি ওয়াজ এ লিডিং টু দ্যাট। তো এটার একটা উত্তর হচ্ছে যে দেখেন, কখনো ইউরোপে 100 ইয়ার্স ওভার হয়েছে ফ্রান্স আর জার্মানির মধ্যে। নেপোলিয়ন একটা সিস্টেম করেছিল, সেটাকে বলে কন্টিনেন্টাল সিস্টেম। জাহাজ দিয়ে ব্রিটেনকে ঘেরাও করে বলে তোমাদেরকে ভাতে পানিতে মারবো। সেটা কখনো সম্ভব হয় না। আমার ব্যক্তিগত ধারণা কয়েক মাস লাগবে না, তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। তাদের মধ্যে শুভবুদ্ধির যদি উদয় হয়, সেটি হয়তো ভারতের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে এই আচরণ অবশ্যই আমাদের মানে যেটা বলা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে তারা নাক গলিয়েছে, যে সে অধিকার তাদের নাই বলানোর। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের আমি সাংবিধানিক যে ইয়েটা সে কথাটা তুললাম, এটা আলোচনার ক্ষেত্রে। এটা হলো যে তারা চেয়েছে যে জানতে চাচ্ছি, যেহেতু আপনারা দুজনই কূটনৈতিক লেভেলে ছিলেন, তাই একটু জানতে চাচ্ছি, 4টি দেশ আসলে একযোগে এই ঘোষণাটা দিয়েছে। প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার রয়েছে, বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। এখন যদি ভারত পাকিস্তানের মধ্যে এই উত্তেজনাটার অবসান ঘটে, সেক্ষেত্রে যদি আবার তার ভারত যেতে রাজি হয়, তাহলে কি যোগসূত্র মিলানো হবে যে বাংলাদেশও সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা আছে? কি মনে করেন? আমি মনে করি আছে। ভারত যদি যায় বাংলাদেশ যাবে, নেপাল যদি যায় বাংলাদেশ যাবে, কারণ নেপাল তো সভাপতি। সে যদি বলে যে ঠিক আছে আমি ইসলামাবাদের রাজি আছি, পাকিস্তান যদি এমন কিছু পজিটিভ ভাইব তৈরি করতে পারে, যেরকম পাকিস্তান একটা চাপে দেয়। পাকিস্তান কিন্তু আমি 6টা ফ্যাক্টর আইডেন্টিফাই করেছি। সেটা হলো যে দেখেন, তাহলে বাংলাদেশের এবার না যাওয়ার সিদ্ধান্তটা ভারতের সিদ্ধান্তের সাথে অনেকটা জড়িত কি? অবশ্যই অনেকটা সংশ্লেষ আছে। আপনি যদি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন এটা বাংলাদেশের একান্তই নিজস্ব ব্যাপার। না, বড় কথা হচ্ছে বাংলাদেশ যে কারণটা দেখিয়েছে সেই কারণটা তো বর্তমান রয়েই গেছে। আগামীতে যে থাকবে না সেটা তো নিশ্চয়তা এখনো পাকিস্তানকে আমরা পাচ্ছি না, তাই না? তো পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে এই উপলব্ধি হবে কিনা? এখন মোস্তফা সাহেব বললেন যে মুসলিম লীগ সরকার তারা এইভাবে জামাতের সঙ্গে একটা তাদের সূত্র রয়েছে, তারা সরে আসতে পারবে না। তারা সরে যদি না আসে, তাহলে বাংলাদেশ কেন ভিন্ন অবস্থান নেবে? বাংলাদেশের যে উদ্বেগটা বা যে বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার যে কথাটা তুলেছে, এটা বাংলাদেশের জনগণের কথা বলা যেতে পারে।
সেখানে সে ব্যাপারে পাকিস্তান কি করবে? পাকিস্তান সেটার ব্যাপারে তো কিছু আমরা শুনছি না, শুধু ভারত পাকিস্তানের সঙ্গে। তাহলে আপনি শমশের মোমিন চৌধুরী, আপনি কি বলতে চাইছেন যে যদি ভারত, আফগানিস্তান, ভুটান এই দেশগুলো যেতে রাজি হয়, বাংলাদেশ তখনও তার আগের অবস্থানে থেকে যাওয়া উচিত? মানে পাকিস্তান যদি পরিষ্কার না করে, পাকিস্তানের অবস্থান যদি তার পরিবর্তন না করে, তাহলে কি কারণে বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করবে, তাই না? যেহেতু এই বিষয়টা আমরা তুলেছি, সরকারের পক্ষ থেকে এই বিষয়টা মানে ওঠানো হয়েছে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে একটা রাষ্ট্র হস্তক্ষেপ করছে বারবার, সেই পরিবেশ নেই এখানে গিয়ে শীর্ষ সম্মেলন করা। তো সেই পরিবর্তনটা আনার দায়িত্ব পুরোপুরি পাকিস্তানের উপরেই বর্তায়। পাকিস্তান সরকার সেখানে সরে আসতে পারবে কিনা বা সেই ব্যাপারে তারা কি করবে? এই প্রসঙ্গ তো আমরা বহুবার সরকারের সাথে আলোচনা করেছি যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে। আপনাদের কাছ থেকে শুনেছি যে কূটনৈতিক সম্পর্ক এত হুট করে আসলে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সেটা বলছি, কূটনৈতিক সিদ্ধান্ত যখন দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ, তখনও কূটনৈতিক সম্পর্ক মানে বহাল থাকে, সেটা একটা জিনিস। তো এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকার থেকে একটা স্পষ্ট একটা কথা বলা হয়েছে। আমরা আশা করব পাকিস্তান সরকার এই ব্যাপারে কিছু একটা এই বিষয়ে একটা ভূমিকা নেবে বলে আমরা আশা করব। মানে আঞ্চলিক সহযোগিতার স্বার্থে, দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু নয়, আঞ্চলিক সহযোগিতার স্বার্থে পাকিস্তানের একটা মনোপরিবর্তন। আঞ্চলিক সহযোগিতার স্বার্থে পাকিস্তান কতটুকু ভূমিকা নেবে, আমি মাসকাবাতের কাছে প্রশ্নটা ছুড়ে দিতে চাই। আমি জানি না জয়ন্ত রায়চৌধুরী আপনি আমাদের সাথে এখনো সংযুক্ত আছেন কিনা। জয়ন্ত রায়চৌধুরী আছেন? আমি আছি। আমি একটা আপনার কি আমরা যেটি আলোচনা করছি, জি বলুন। ফার্স্ট চার্টার হিসেবে কিন্তু একটা দেশও যদি না যায় তাহলে শীর্ষ সম্মেলন কিন্তু হতে পারে না। সেই জন্য যদি বাংলাদেশ বলে যে আমি যাবো না, পাকিস্তান যতক্ষণ না হস্তক্ষেপ বন্ধ করছে, তাহলে কিন্তু কোনো শীর্ষ সম্মেলন হতে পারে না। তার মানে পাকিস্তানকে উদ্যোগ নিতে হবে সেক্ষেত্রে তখন? হ্যাঁ, পাকিস্তান যতক্ষণ না এই ব্যাপারে বাংলাদেশকে স্যাটিসফাই করতে পারছে ততক্ষণ শীর্ষ সম্মেলন হতে পারে না। ভারতবর্ষ স্যাটিসফাইড হলেও হতে পারে না। আমরা একটা বিরতি নিয়ে আমি আবার জি আপনারা আমাদের সাথে থাকুন। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি, কারণ পাকিস্তানের এই কূটনৈতিক কোণঠাসা ভূমিকা আসলে পাকিস্তানের ভবিষ্যৎ অবস্থানকে কোথায় নিয়ে যাবে বা তাদের প্রতিক্রিয়াটা কি হতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের মন্তব্য শুনবো। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমি জয়ন্ত রায়চৌধুরী, ভারত থেকে। আমি আপনার সাথে একটা প্রশ্ন করতে চাই। পাকিস্তানের এই কূটনৈতিক কোণঠাসা ভূমিকা আসলে পাকিস্তানকে কোন অবস্থানে নিয়ে যাবে? কারণ আমরা গণমাধ্যমে খবর যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে এই পাল্টা আক্রমণে ভারতের বিরুদ্ধে কূটনৈতিকভাবে পাকিস্তানও গুটি সাজানোর চেষ্টা করছে। বিশেষ করে ঝিলম এবং চেনাবের যে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প আছে তা বাতিল করার জন্য বিশ্বব্যাংকের কাছে তারা দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে। ওইদিকে হোয়াইট হাউসে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের জন্য 1 লাখেরও বেশি আবেদনপত্র জমা পড়ছে। এই আপনার কি মনে হয় যে অবস্থাটা আসলে কোন দিকে যাবে? বলা মুশকিল, তবে ভারতবর্ষ ইন্ডাস ওয়াটার নিয়ে যা যা পদক্ষেপ নিয়েছে সেগুলো ট্রিটির ভিতরে করেছে, ট্রিটি উল্লঙ্ঘন করেনি। 20% জল ভারতবর্ষ নিতে পারে, তা এখনো ভারতবর্ষ নিচ্ছে না, সেটাই নেবার বন্দোবস্ত করছে। আর এই ব্যারেজ বা এই ড্যামগুলো তৈরি করলে পরে তার বেশি জল ভারতবর্ষ নিতে পারবে না, তার মধ্যেই থাকবে। হয়তো 17 কি 18% জল হয়তো নেবার বন্দোবস্ত করছে। এটা কাশ্মীর লেজিসলেচারের জম্মু অ্যান্ড কাশ্মীর লেজিসলেচারের অনেক দিনের ডিমান্ড ছিল যে এই ব্যারেজগুলো হোক, এই ড্যামগুলো হোক, কারণ ওদের ওখানে যে এগ্রিকালচার সেটা সাফার করছে, সেই জন্য ভারতবর্ষ এটা করতে চাইছে। তো সেটা অবশ্যই সেটা পাকিস্তানের পছন্দ নয়, কিন্তু সেটা নিয়ে যদি ওয়ার্ল্ড ব্যাংকে যায়ও আমার মনে হয় না এতে খুব একটা কিছু ক্ষতি হবে। একটা রেজিস্টার হবে প্রোটেস্ট, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকেতে আমার মনে হয় না হস্তক্ষেপ। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে পাকিস্তানের এই কূটনৈতিক কোণঠাসা অবস্থান পাকিস্তানকে কোন ভূমিকায় দাঁড় করাবে আসলে? ভারতবর্ষ চেষ্টা করবে যে পাকিস্তান যতদিন টেররিজমকে নিজের সয়েল থেকে বের করছে না, যতদিন ভারত বা আফগানিস্তানের বিরোধী জঙ্গি গ্রুপকে তারা যতদিন প্রশ্রয় দেবে, যতদিন তাদের
তারা লালন পালন করবে ততদিন ভারতবর্ষ কোণঠাসার চেষ্টা নিশ্চয়ই করে যাবে। ভারতও সেই পাল্টা কোণঠাসার অবস্থানে চেষ্টা থাকবে আর কি। যথেষ্ট ভারতবর্ষ হ্যাঁ, পাকিস্তান চাপের মধ্যে থাকবে। কারণ আজকেও যদি দেখেন আমেরিকা যে ঘোষণা করেছে, যে কথাগুলো বলেছে পাকিস্তানকে, সেগুলো পাকিস্তানের পক্ষে খুব একটা শুভ বা ভালো নয়। এই অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় যে ক্ষমতাশালী দেশ, সে যখন পাকিস্তানকে একদিক দিয়ে বলতে পারেন বকেই দিচ্ছে, তখন একটু অসুবিধার ব্যাপার পাকিস্তানের কাছে। চায়নাও কোথাও পাকিস্তানকে কোনো রকমের এ ব্যাপারে সহযোগিতা করেনি। পাকিস্তান একটা ক্লেম করেছিল যে চায়না হয়তো পাকিস্তানকে সাপোর্ট করবে, সেরকম কোনো কিছু দেখা যায়নি। চায়না এইটুকুই শুধু বলেছে যে কাশ্মীর নিয়ে যে মতভেদ আছে দুপক্ষের মধ্যে, সেটা যেন শান্তিপূর্বক ভাবে শেষ তার সমঝোতা হয়। এটা সবাই চায়, সেটা ভারতবর্ষ চায়। তো আমার মনে হয় না খুব একটা পাকিস্তান খুব একটা কোথাও থেকে খুব একটা সাপোর্ট পাচ্ছে। রাশিয়াও এমন কোনো কমেন্ট দেয়নি যেটা পাকিস্তানের ইচ্ছে ছিল। সেই জন্য সব দিক থেকে যদি বলেন, পাকিস্তান একদিক দিয়ে কোণঠাসাই হয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি এরকম অবস্থায় পাকিস্তানের পক্ষে পিছনে যাওয়া একটু দরকার। পিছু হটে যাওয়াটা আপনার কাছে মনে হচ্ছে, ভারতের পক্ষ থেকে মনে হচ্ছে পাকিস্তান পিছু হটতে যাচ্ছে। আমি যদি মাসকাওয়াত হাসান পাকিস্তান থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে পাকিস্তানের কূটনৈতিক কোণঠাসার ব্যাপারটা যেটি বললেন জয়ন্ত রায়চৌধুরী, যে পাকিস্তান পিছু হটতে যাচ্ছে, কি বলবেন? আসলে পাকিস্তান কূটনৈতিকভাবে কোণঠাসা হয়েছে কিনা সেটা আরেকটু খতিয়ে দেখার দরকার আছে। কারণ আপনি জানেন যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয় আশয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে। সেই ক্ষেত্রে পাকিস্তানের বালুচিস্তানে, সেখানে যেহেতু পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে এবং চীন সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, সেই ক্ষেত্রে চীনের দায়িত্বই পড়ে যায় যে পাকিস্তানের বেলুচিস্তানের অন্তত নিরাপত্তাটা রক্ষা করা। একইভাবে আপনি যদি দেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের একটি দীর্ঘ সামরিক অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া পাকিস্তানের যে প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদ রয়েছে তা আহরণেও যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি নিয়োজিত রয়েছে, ব্রিটিশ কোম্পানিও রয়েছে। অন্যদিকে রাশিয়াও আগ্রহ প্রকাশ করেছে যে সিন্ধু প্রদেশে কিছু খনিজ সম্পদ উত্তোলনে অংশ নেবার জন্য। আপনি মনে করছেন যে পাকিস্তান আসলে পাকিস্তান আসলে বিনিয়োগ এবং অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান কর্নার হয়নি বলেই মনে হচ্ছে। আপনি মনে করছেন পাকিস্তান কোণঠাসা অবস্থানে নেই? ধন্যবাদ। আমি যদি মাসুদ আজিজ আপনার শেষ মন্তব্য নিতে চাই, এবং যেটি বলা হচ্ছিল যে বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের আসলে ভূমিকা বদলাবে কিনা সেটাও ভেবে দেখার বিষয়, এবং একটি দেশও যদি অংশগ্রহণ না করে তাহলে সম্মেলন হবে না। আপনার শেষ মন্তব্য শুনব। আমার শেষ মন্তব্য হচ্ছে, আমরা স্মরণ করতে পারি যে নওয়াজ শরীফ যখন প্রথম দফায় মন্ত্রী ছিলেন, এর আগের দফায় উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন ৭১-এর মানে হানাদার বাহিনীর এইসব বর্বরতার জন্য। এবং আমি মনে করি এটা যদি হয় 50%, 50 অর্ধেক কাজটা হয়ে যাবে। সেটি পাকিস্তান কখনোই করবে বলে ধারণা করা যায় না। তারা যদি বেরিয়ে আসতে চায়, এটা আনুষ্ঠানিক ক্ষমতা তাদের চাইতেই হবে। পাকিস্তানের কাছ থেকে এতটা আশা জানি না। শামসুর মোবিন চৌধুরী, কি বলবেন? আমি যদি ক্ষমতা চাইতে হতো এতদিনে কিছু একটা হতো। পারভেজ মোশাররফ কিছুটা কাছাকাছি এসেছিলেন। আবার আমি বলছি, সামরিক রাষ্ট্রপ্রধান হিসাবে কিন্তু উনি ঢাকায় এসে দ্বিপাক্ষিক একটা সফরের সময় উনি দুঃখ প্রকাশ করেছিলেন। ঠিক ক্ষমা চাননি, দুঃখ প্রকাশ করেছিলেন। এবং সেটাই সবচেয়ে মানে এই ব্যাপারে একটা মানে কিছুটা অগ্রগতি হলো। তবে মানে ক্ষমা চাওয়ার তো দূরের কথা, এখন কথা হচ্ছে যে তারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করবে কিনা, বিশেষ করে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের রায়ের ক্ষেত্রে তাদের যে এই বিষয়টাই নিয়ে তো টানাপোড়েন হচ্ছে। এই বিষয় ব্যাপারে পাকিস্তান তার অবস্থান একদম পরিষ্কার করতে হবে। এটা যদি না করে তাহলে বাংলাদেশের পক্ষে কিন্তু ভারতের সঙ্গে তাদের মীমাংসা হয়ে গেল, বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করতে পারবে কি না সেটা বাংলাদেশ নীতি নির্ধারকদেরকে এটা চিন্তা করতে হবে। যেহেতু সরকার ইতিমধ্যে একটা বক্তব্য দিয়ে দিয়েছে, পরিষ্কার একটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। বিশেষ করে পাকিস্তান থেকে মাসকাওয়াত হাসান এবং ভারত থেকে জয়ন্ত রায়চৌধুরী আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এবং মাসুদ আজিজ এবং শামসুর মোবিন চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ।